সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লিনিয়ার প্রোগ্রাম অর্থাৎ একমাত্রিক কার্যক্রম, যেখানে লিনিয়ার অর্থ বোঝায় একমাত্রিক আর প্রোগ্রাম অর্থ বোঝায় সুশৃঙ্খল কার্যবিন্যাস বা কার্যাবলী অর্থাৎ একমাত্রিক কার্যক্রম। একমাত্রিক কার্যক্রম কাকে বলে? একমাত্রিক কার্যক্রম হলো কিছু বাধা শর্তের সাপেক্ষে বাধা শর্তসমূহ সমতা এবং অসমতা হতে পারে, তবে একমাত্রিক কার্যক্রমের বাধা শর্তসমূহ অসমতার ভিত্তিতে থাকে। এই অসমতা বাধা শর্তের সাপেক্ষে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করাই হলো একমাত্রিক কার্যক্রম। এখানে একটি বিষয় আমি তোমাদেরকে স্পষ্ট করতে চাই। মনে রাখবে, উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে, ক্যালকুলাস পদ্ধতি, যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা যায় তোমাদের কাম্যকরণের অধ্যায়ে, যেটা ক্যালকুলাসের মাধ্যমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা হয়েছে। তাহলে কেন একমাত্রিক কার্যক্রম ব্যবহার করতে হবে, এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করো। কাম্যকরণ অধ্যায়ে একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক আছে আর কিছু বাধা শর্ত রয়েছে। দেখো, বিষয়টা এমন যে কাম্যকরণ অধ্যায়ে যদি আমি উপযোগ ধরি যে একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন উপযোগ বের করতে হবে, তো আমি ধরলাম যে এমন একটি ফাংশন রয়েছে যেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করো, অর্থাৎ এখানকার উপযোগ সর্বোচ্চ করো, এখানে উপযোগ সর্বোচ্চ করো। তো এই ক্ষেত্রে একটি বাধা শর্ত দেয়া আছে। বাধা শর্তটা কি? যেমন দেয়া আছে যে অর্থাৎ এটি একটি বাধা শর্ত আর একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক। তো বাধা শর্তে বলা হয়েছে কি? বাধা শর্তে একটি সমতার ভিত্তিতে, অর্থাৎ একটি বাজেট দেওয়া আছে এম পরিমাণ বাজেট, তো এম পরিমাণ বাজেটের সাপেক্ষে আমাকে উদ্দেশ্যমূলক অপেক্ষকে সর্বোচ্চ উপযোগ নির্ধারণ করতে হবে, অর্থাৎ এই সম্পদের ভিত্তিতে আমার সর্বোচ্চ উপযোগ নির্ধারণ করতে হবে। এটা আমার উদ্দেশ্যমূলক অপেক্ষক। এটা আমি ক্যালকুলাসের সাহায্যে সমাধান করতে পারি। সমাধান করতে পারি কারণ এখানে বাধা শর্তসমূহ সমতার ভিত্তিতে রয়েছে। কিন্তু মনে রাখবে, একমাত্রিক কার্যক্রমে এই বাধা শর্ত সমতার ভিত্তিতে থাকবে না। এখানে বাধা শর্ত হতে পারে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এখানে বাজেটের সমপরিমাণ অর্থ অথবা এই বাজেট থেকে কম পরিমাণ অর্থ খরচ করে উপযোগ সর্বোচ্চকরণ হতে পারে। তাহলে এটাই হলো একমাত্রিক কার্যক্রম। একমাত্রিক কার্যক্রম এই অসমতার ভিত্তিতে, অর্থাৎ যখন বাধা শর্তসমূহ অসমতা দেয়া থাকে তখন একমাত্রিক কার্যক্রম পরিচালনা করতে হয়। কারণ এই ধরনের অসমতার ভিত্তিতে যদি বাধা শর্তসমূহ দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কখনোই ক্যালকুলাসের সাহায্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা যায় না। এই ক্ষেত্রে অবশ্যই একমাত্রিক কার্যক্রম পরিচালনা করতে হয়। একমাত্রিক কার্যক্রমে তিনটি অংশ রয়েছে। একমাত্রিক কার্যক্রমে তিনটি অংশ রয়েছে। তার প্রথম অংশ হলো একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক থাকবে, দ্বিতীয় যে অংশটা বাধা শর্ত থাকবে। তো বাধা শর্ত 2 বা 3-এর অধিক হতে পারে বাধা শর্তসমূহ থাকবে। 3, যেটা বাধা শর্তসমূহে বা উদ্দেশ্যমূলক অপেক্ষকের যে চলক রয়েছে এই চলকগুলো অঋণাত্মক হবে, অর্থাৎ তৃতীয় নাম্বার যেটা অঋণাত্মকীয় শর্ত। তাহলে একে একে আমরা এই তিনটি অংশ সম্পর্কে ধারণা নিব। তো প্রথম শুরু করি উদ্দেশ্যমূলক অপেক্ষক। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা উদ্দেশ্যমূলক অপেক্ষক রয়েছে। এটি একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক, এটিও একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক। উপরে যেটা দেখতে পাচ্ছ উদ্দেশ্যমূলক অপেক্ষক, এখানে বলা হয়েছে যে মুনাফা, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যমূলক অপেক্ষক। অর্থাৎ একমাত্রিক কার্যক্রমে এমন একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক থাকবে, একসাথে দুইটি না, একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক থাকবে। তো এই উদ্দেশ্যমূলক অপেক্ষকটা হচ্ছে সর্বোচ্চকরণ, এই উদ্দেশ্যমূলক অপেক্ষকটা হচ্ছে সর্বনিম্নকরণ। তো এখান থেকে আমি কিভাবে বুঝবো যে এটা সর্বোচ্চকরণ নাকি সর্বনিম্নকরণ? এটা বুঝতে হলে অবশ্যই আমাকে বাধা শর্ত দেখতে হবে। তার আগে আমি এখানে বোঝানোর চেষ্টা করি যে এই উদ্দেশ্যমূলক অপেক্ষক সমতার ভিত্তিতে থাকে। দেখো, এখানে উদ্দেশ্যমূলক অপেক্ষক সমতা অর্থাৎ সমান দেওয়া আছে, সমতার ভিত্তিতে থাকে। উপরের উদ্দেশ্যমূলক অপেক্ষকটা সর্বোচ্চকরণ, কারণ মুনাফা সবসময় সর্বোচ্চকরণ করে।
আর নিচে হচ্ছে খরচ। অর্থনীতিতে একজন উৎপাদক খরচ সবসময় সর্বনিম্ন করতে চাইবে, এই জন্য এটাকে আমি বলছি সর্বনিম্নকরণ উদ্দেশ্যমূলক অপেক্ষক, আর এটাকে বলছি সর্বোচ্চকরণ উদ্দেশ্যমূলক অপেক্ষক। তবে উদ্দেশ্যমূলক অপেক্ষক দেখেই আমি বলতে পারি না এটা সর্বোচ্চকরণ নাকি সর্বনিম্নকরণ। এটা ভালোভাবে বুঝতে হলে অবশ্যই তোমাকে বাধা সত্যসমূহ দেখতে হবে। তাহলে এখানে আমি উদ্দেশ্যমূলক অপেক্ষক বুঝলাম যে একমাত্রিক কার্যক্রমের যে উদ্দেশ্যমূলক অপেক্ষক থাকে, এই উদ্দেশ্যমূলক অপেক্ষক সমতার ভিত্তিতে দেয়া থাকে। এই সমতার উপর ভিত্তি করেই আমি বাধা সত্যসমূহ দেখে এই অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা বুঝলে একমাত্রিক কার্যক্রমের প্রথম অংশটা হচ্ছে একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক, যেখানে একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হতে পারে, এবং এই মানের ভিত্তিতে যেখানে অপেক্ষকটা অবশ্যই সমতার ভিত্তিতে দেয়া থাকবে। ওকে, তাহলে আমরা এখন দেখব যে এখানে বাধা সত্যসমূহ কী হতে পারে। তাহলে দ্বিতীয় যে অংশটা হচ্ছে বাধা সত্যসমূহ। বাধা সত্যসমূহ, এখানে দেখো দুই ধরনের বাধা সত্য রয়েছে। বাধা সত্য এখানে এটা হচ্ছে সর্বোচ্চকরণের বাধা সত্য, এটা হলো সর্বনিম্নকরণের বাধা সত্য, অর্থাৎ সীমা সত্য। সীমা সত্যটা কি? একমাত্রিক কার্যক্রমে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য কিছু শর্ত আরোপ করা থাকে, সেটাকেই বলা হয় সীমা সত্য বা বাধা সত্য। আমি একই সাথে এখানে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের দুটি শর্ত রয়েছে, তবে অঙ্কে যে কোনো একটি শর্ত থাকবে, হয় সর্বোচ্চকরণ সত্য নতুবা সর্বনিম্নকরণ সত্য। তো প্রথমে আমি যেটা তোমাদেরকে লিখে দেখিয়েছি এটা হলো সর্বোচ্চকরণের বাধা সত্য, যেখানে দেওয়া হয়েছে যে একটি মান দেওয়া হয়েছে, এই মানের ভিত্তিতে 20 একটি মান, এই 20 থেকে লেস দেন অর্থাৎ খরচ কম হবে অথবা সমান হবে। এখানে 10, তো এখানে x1 এবং x2 এর মান এটা 10 থেকে কম হবে বা 10 সমান হবে। এখানে 30, তাহলে আপনি বুঝলাম যখনই লেস দেন চিহ্নগুলো থাকবে, এই বিষয়টি একটু খেয়াল করো, লেস দেন চিহ্ন থাকবে এভাবে, তাহলে সেই বাধা সত্যসমূহ অবশ্যই কিসের ভিত্তিতে করা হয়েছে? উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চকরণ করার জন্যই এখানে বাধা সত্যসমূহ লেস দেন চিহ্ন রয়েছে। লেস দেন ইকুয়াল চিহ্ন যখনই থাকবে তখনই বুঝবে যে উদ্দেশ্যমূলক অপেক্ষককে অবশ্যই সর্বোচ্চকরণ করতে হবে। অপরদিকে যখন আমি গ্রেটার দ্যান, এই যে গ্রেটার দ্যান চিহ্নগুলো দেখছো, এই গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে যদি বাধা সত্যসমূহ থাকে, সীমা সত্যগুলো যদি গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে একমাত্রিক কার্যক্রমের উদ্দেশ্যমূলক অপেক্ষকে অবশ্যই সর্বনিম্নকরণ করতে হবে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। যখনই গ্রেটার দ্যান থাকবে তখনই একমাত্রিক কার্যক্রমের যে উদ্দেশ্যমূলক অপেক্ষক রয়েছে, এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বনিম্নকরণ করতে হবে। আর যখনই একমাত্রিক কার্যক্রমের সীমা সত্যসমূহ লেস দ্যান থাকবে তখনই বুঝতে হবে যে এটা অবশ্যই উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চকরণ করতে হবে। তাহলে একমাত্রিক কার্যক্রমে যে তিনটি অংশ রয়েছে তার দুটি অংশ আমরা বুঝলাম। প্রথম হচ্ছে একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক যেটা সমতার ভিত্তিতে থাকবে, এরপরে থাকবে বাধা সত্য বা সীমা সত্য। এই বাধা সত্য বা সীমা সত্যের মাধ্যম দিয়ে আমি বুঝতে পারবো অঙ্কে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করতে হবে কি না। সেখানে যদি গ্রেটার দ্যান থাকে, গ্রেটার দ্যান দিয়ে যদি বাধা সত্য থাকে তাহলে এটা সর্বনিম্নকরণ, আর লেস দ্যান দিয়ে যদি বাধা সত্য থাকে তাহলে সেটা সর্বোচ্চকরণ করতে হবে। আরেকটি অংশ রয়েছে একমাত্রিক কার্যক্রমে যেটা অঋণাত্মকীয় শর্ত। অঋণাত্মকীয় শর্ত বলতে বোঝাচ্ছি যে একমাত্রিক কার্যক্রমে যে সকল চলক ব্যবহার করা হয়েছে উদ্দেশ্যমূলক অপেক্ষকে বা বাধা সত্যসমূহ, এই চলকসমূহের এই যে x1 এবং x2 এই চলকসমূহের মান যখন অঋণাত্মক হয় তখন কি হবে? শূন্য থেকে বড় হবে, অর্থাৎ এটা অঋণাত্মকীয় শর্ত। এটা কি হবে? অঋণাত্মকীয় শর্ত। তাহলে এটি একটি অঋণাত্মকীয় শর্ত, এটাকে বলা হয় বাধা সত্য। আর প্রথম আমি তোমাদেরকে যা দেখিয়েছি এটাকে বলা হয় একমাত্রিক কার্যক্রমের উদ্দেশ্যমূলক অপেক্ষক। তাহলে একমাত্রিক কার্যক্রমের আমি তিনটি শর্ত দেখেছি, একমাত্রিক কার্যক্রমের তিনটি অংশ দেখেছি, যেটা সীমা সত্য, উদ্দেশ্যমূলক অপেক্ষক আর অঋণাত্মকীয় অংশ। দামি চলককে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো ঘাটতি চলক, আরেকটি হলো উদ্বৃত্তীয় চলক। তো আমি এটি তোমাদেরকে অঙ্কের সমাধান করতে যে বোঝাবো যে কিভাবে ডামি চলক যোগ বিয়োগ করতে হয়। তবে একটু আমি দেখে নিই যে বাধা সত্যসমূহের সমতার আকারে প্রকাশ করতে হলে যে সকল ডামি চলক ব্যবহার করা হয়, অর্থাৎ ঘাটতি চলক এবং উদ্বৃত্ত চলক, এই বিষয়টি। তো এই বিষয়টি একটু খেয়াল করো। যখনই একটি চলকের মধ্যে আছে 20x2 + 3x2, তো এখানে কী আছে?
তুমি যদি লেস দ্যান থাকলে তুমি জানো এটা সর্বোচ্চকরণ। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটি অপেক্ষক লিখলাম যে এখানে আমরা এটা দেখে বুঝতে পারি এটা একটি সর্বোচ্চকরণ। তো এই সর্বোচ্চকরণের আমি এই যে বাধা সত্য লিখলাম, এই বাধা সত্য যখন সমতায় আনবো, এই বাধা সত্য সমতায় আনতে পারবো কীভাবে? 20 থেকে এ পাশে সমান অথবা কি আছে কম রয়েছে, তাহলে কম থাকলে একটি ডামি চলক ব্যবহার করব, সেটা হলো ঘাটতির চলক। অর্থাৎ এখানে ঘাটতি রয়েছে, 20 থেকে কম রয়েছে, ঘাটতি রয়েছে, এই জন্য একটি চলক আমি এখানে যোগ করে দেব। ধরলাম এটা S1 যোগ করলাম, তাতে এটা সমান হয়ে গেল। অর্থাৎ আগের যে অসমতা ছিল এই অসমতাকে সমানে প্রকাশ করতে হলে একটি চলক S1 যোগ করেছি, এটাকে বলা হয় ঘাটতি চলক। তাহলে আমরা বুঝলাম ঘাটতি চলক কখন যোগ করতে হয়? যখন বাধা সত্য থাকে সর্বোচ্চকরণের বাধা সত্য, যখন উদ্দেশ্যমূলক সর্বোচ্চকরণ করতে হয় সেই ক্ষেত্রে যে বাধা সত্য থাকে এই বাধা সত্ত্বে যখনই আমি সমতায় রূপান্তর করতে যাই তখন একটি ঘাটতি চলক যোগ করতে হয়, সেটা হলো S1। এই ঘাটতি চলক দিয়ে এখানে এই অপেক্ষককে সমতায় রূপান্তর করলাম। অর্থাৎ অঙ্কের সমাধান করতে গেলে অবশ্যই বাধা সত্য সমূহ সমতায় রূপান্তর করতে হবে। যদি এখানে আরও চলক থাকতো যে 3x2 x1 প্লাস 2x2 এখানে লেস দ্যান 30, তাহলে এটাকে আমি সমান করতে হলে কি করতে হতো? আমাকে আরেকটি ঘাটতি চলক যোগ করতে হতো। তাহলে এভাবেই একমাত্রিক কার্যক্রমের বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করতে হলে একটি ঘাটতি চলক যোগ করতে হয়। এটা এক ধরনের ডামি চলক যেটা ঘাটতি চলক হিসাবে পরিচিত। তাহলে কখন উদ্বৃত্ত চলক লাগবে, ডামি চলক হিসাবে উদ্বৃত্ত চলকের ব্যবহার কখন, এই বিষয়টা আমি এখন তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, একমাত্রিক কার্যক্রমে যখনই বাধা সত্যসমূহ সর্বনিম্নকরণ থাকে, অর্থাৎ বাধা সত্যসমূহ সর্বনিম্ন উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বনিম্নকরণের ক্ষেত্রে বাধা সত্যসমূহ এভাবে থাকে যে x প্লাস 3x2, তাহলে কি থাকে? গ্রেটার দ্যান ইকুয়াল 20। তো এই ক্ষেত্রে কি আছে? এই পাশে অর্থাৎ এই যে সমান আর এর বেশি, এই পাশে বেশি রয়েছে, তাহলে এখানে সমতা, এই বাধা সত্যসমূহ সমতায় যদি রূপান্তর করতে যায় আমরা এটা চিহ্ন দেখেই বুঝতে পারি এটা উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বনিম্নকরণ করতে হবে। তো এই ধরনের অপেক্ষককে সমতায় রূপান্তর করে অঙ্কের সমাধান করতে হয়। তো এই বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করতে হলে একটি ডামি চলক লাগবে, আর সেই ডামি চলক হতে হবে অবশ্যই একটি উদ্বৃত্ত চলক। তো উদ্বৃত্ত চলককে আমি এখানে যদি সমান করতে চাই তাহলে এখানে যে অতিরিক্ত রয়েছে এখান থেকে একটি উদ্বৃত্ত চলক বাদ দিয়ে দেব, তাহলে এটা 20 সমান হবে। এখন যদি আরেকটি অপেক্ষক থাকতো এভাবে যে 1 প্লাস 4x2 গ্রেটার দ্যান 30, দেখো এইদিকে এই যে সমান গ্রেটার দ্যানের এই পাশে এদিকে বেশি রয়েছে, তাহলে এটাকে যখন আমি সমানে রূপান্তর করতে যাব তখন একটি ডামি চলক ব্যবহার করতে হবে, অর্থাৎ সমতায় রূপান্তর করতে একটি ডামি চলক ব্যবহার করতে হবে। সেই ডামি চলক অবশ্যই হতে হবে একটি উদ্বৃত্ত চলক অবশ্যই লাগবে, এবং উদ্বৃত্ত চলককে আমি এখান থেকে বিয়োগ করে দেব, তাহলে এখানে সমান হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে একমাত্রিক কার্যক্রমের বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করে অঙ্ক সমাধান করতে হয়, আর সমতায় রূপান্তর করতে হলে কিছু ডামি চলক ব্যবহার করতে হয়। ডামি চলক দুই প্রকার, একটি হচ্ছে ঘাটতি ডামি চলক, আরেকটি হচ্ছে উদ্বৃত্ত ডামি চলক। তো ঘাটতি চলক কখন ব্যবহার করতে হয়? ঘাটতি চলক সবসময় ব্যবহার করে বাধা সত্যসমূহ যদি লেস দ্যান দিয়ে থাকে, অর্থাৎ সর্বোচ্চকরণের ক্ষেত্রে অবশ্যই একটি ঘাটতি চলক যোগ করতে হয়। উদ্বৃত্ত চলক অবশ্যই বিয়োগ করতে হয়, কেননা এখানে সর্বনিম্নকরণের এবং এখানে গ্রেটার দ্যান চিহ্ন থাকে, গ্রেটার দ্যান চিহ্ন থাকলে ওখানে একটি চলক বিয়োগ করে, উদ্বৃত্ত চলক বিয়োগ করে বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একমাত্রিক কার্যক্রম কি, একমাত্রিক কার্যক্রমের 3টি অংশ রয়েছে, আর একমাত্রিক কার্যক্রমের যে চলকগুলো ব্যবহার করা হয়েছে একটি বিষয় এখানে বুঝিয়ে বলতে চাই যে একমাত্রিক কার্যক্রমে যে চলক দেখলে x1 x2 এই চলকগুলোকে বলা হয় চয়েস ভেরিয়েবল বা প্রকৃত চলক, এটাকে বলা হয় চয়েস ভেরিয়েবল বা প্রকৃত চলক। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই অঙ্ক করে দেখাবো। আজকে তোমাদেরকে শুধু একমাত্রিক কার্যক্রম কি, একমাত্রিক কার্যক্রমের বিষয়াদি কি, একমাত্রিক কার্যক্রমের কতটা অংশ থাকে এই বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তবে মনে রাখবে একমাত্রিক কার্যক্রম সমাধান করতে হলে, অঙ্কের সমাধান করতে হলে দুটি পদ্ধতিতে অঙ্ক করা যায়, একটা জ্যামিতিক পদ্ধতি আর একটা হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি।
সিমপ্লেক্স পদ্ধতির, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সিমপ্লেক্স পদ্ধতিতে অঙ্ক কীভাবে পরিচালনা করা যায়, একমাত্রিক কার্যক্রম কীভাবে পরিচালনা করা যায়, এই বিষয়ে তোমাদেরকে বোঝাবো। সে পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাস অবশ্যই দেখবে। যদি তুমি একমাত্রিক কার্যক্রম ভালোভাবে বুঝতে চাও তাহলে পরবর্তী ক্লাসে আমার সাথেই থাকবে এবং বুঝবে। ভালো থেকো।